ধাপে ধাপে হিসাব করি। ক্লাস 5 চ্যাপ্টার 11 ফার্স্ট ক্লাস। আজকের আলোচনার বিষয় আগে যা শিখেছি শেখা বাকি রয়ে গেছে। সরল অঙ্ক করার সময় কি কি মনে রাখবো, বা যেটা বদমাশ রুল। আগে যা শিখেছি বা যেটা শেখা বাকি রয়ে গেছে, সেটা বলতে কি বোঝাতে চেয়েছি আমি, দেখো আগে সরল অঙ্কের ক্ষেত্রে যেগুলো শিখেছি সেই নিয়মগুলোই বোঝাতে চেয়েছি। দেখো প্রথম নিয়মটা হচ্ছে সরল অঙ্কে মান নির্ণয়ে শুধু যোগ ও বিয়োগ থাকলে তখন কি করা হতো। কি করেছিলাম, একই চিহ্ন, সেটা যোগ হতে পারে বা বিয়োগ, একই চিহ্নের যোগ আগে করতে হবে, পরে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা বলতে কি বোঝাতে হবে, আমরা একটা দুটো করে উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দেবো পরবর্তীকালে। কি কি শিখলাম সেটা একটু দেখে নিই। দেখো দ্বিতীয়ত সরল অঙ্কে যদি গুণ যোগ বিয়োগ থাকে তখন আগে কোনটা করবো, কার কাজ আগে করতে হয়, গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এবার যদি সরল অঙ্কে ভাগ যোগ বিয়োগ থাকে তাহলে আগে করতে হয় হচ্ছে ভাগের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এবার সরল অঙ্কে যদি শুধু গুণ ও ভাগ থাকে তাহলে পরপর গুণ বা ভাগ করতে হবে। ঠিক আছে, এবার যদি সরল অঙ্কে শুধু যোগ বা গুণ থাকে, যোগ বা গুণ মানে শুধু যোগ শুধু গুণ, তখন পরপর যোগ বা পরপর গুণ করতে হবে। আর শুধু বিয়োগ বা ভাগ থাকলে ওরকম পরপর বিয়োগ বা পরপর ভাগ করতে হবে, বাঁ দিক থেকে ডান দিকে। তারপরে সরল অঙ্কে যদি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে, পরে দ্বিতীয় বন্ধনী। এগুলো আমরা শিখেছি, সেইগুলো বা যাদের শেখা বাকি রয়ে গেছে, হয়তো শিখতে গিয়ে কিছুটা বাকি রয়ে গেছে, ঠিক আছে, শিখতে পারোনি, তারা এই ক্লাসে দেখবে ভালোভাবে শিখে যাবে। ঠিক আছে, এবার চলো এই প্রত্যেকটা পয়েন্ট কি বোঝাতে চেয়েছি সেটা একটু করে বুঝিয়ে দেওয়া যায়। ঠিক আছে, প্রথম যেটা বলেছে সরল অঙ্কে যদি শুধু যোগ ও বিয়োগ থাকে তখন কি বলেছে, একই চিহ্নে যোগটা আগে করব, তারপরে বিয়োগ করব। একই চিহ্নে সেটা যোগ হতে পারে বা বিয়োগ হতে পারে, তাই একই চিহ্নের যোগ আগে। এবার একটা উদাহরণ দিলাম, এখানে দেখো কি আছে, যোগ আর বিয়োগ আছে। ঠিক আছে, একই চিহ্ন বলতে কি, এখানে দেখো প্লাস, এখানে কিছু নেই মানে তিনের আগে কিছু নেই মানে কি আছে, এখানে হচ্ছে কিছু নেই, তিনের আগে কিছু নেই মানে এখানে যোগ আছে, ভেবে নিতে হবে যোগ আছে, সবসময় এটা ধরে নেবে। তারপরে ছয়ের আগে যোগ, এই দুটোকে কি আগে যোগ করব। তাই কি করেছি আমি, 3+6 করেছি আগে, 3+6 এটা আগে লিখে রেখেছি, এনে তারপরে এই যোগ করে 9 - 4 বোঝা গেল। এইভাবে আমরা করব। আরেকটা উদাহরণ যদি নিয়ে দেখো, এখানে পরপর দেওয়া আছে, তাহলে এর মতো আর সাজিয়ে নিতে হচ্ছে না, তাহলে এখানে আমরা এই দুটো আগে যোগ করব। যোগ করলে হবে কত, 10 10 হলো। ঠিক আছে, 10 - 3 7 বুঝে গেল। এবার পরবর্তী যে পয়েন্টটা ছিল, সরল অঙ্কে যদি মান নির্ণয়ের ক্ষেত্রে গুণ যোগ ও বিয়োগ থাকে তখন কোনটাকে আগে করতে হবে। ঠিক আছে, আগে গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ। দেখে না যাক একটা উদাহরণ, যেমন এই যে অঙ্ক দেখো গুণ যোগ আর বিয়োগ আছে। ঠিক আছে, এখানে আগে কাজ করবো, গুণের কাজ করবো। তাই কি করেছি, আগে এই গুণের কাজ করে 12 লিখেছি, তারপরে যোগ বিয়োগের যা নিয়ম সেই নিয়মে তো আগেই বলে দিয়েছি, সেটাই পরপর করে এটা হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে দেখো, এখানে গুণের কাজটা কি আগে করতে হবে, গুণ যোগ বিয়োগ আছে শুধু, আর কিছুই নেই, তাহলে গুণের কাজটা আগে, তারপরে সেই গুণের কাজ আগে করেছি, তারপরে যা নিয়ম সেই নিয়মেই কাজ করে গেছি। ঠিক আছে, যোগ বিয়োগের যা নিয়ম সেটা আর বলছি না বারে বারে, তাহলে বুঝতে পেরেছো তোমরা। তারপরে দেখো পরবর্তী যে পয়েন্টটা, সেখানে সরল অঙ্কে ভাগ যোগ বিয়োগ যদি থাকে, তার একটা উদাহরণ, প্রথমে ভাগ করতে হবে, তাহলে এখানে দেখো এই যে অঙ্কটা থেকে প্রথমে এর কাজটা করবো, তাহলে সেটাই করেছি, প্রথমে ভাগ করলে 3, তারপরে যোগ বিয়োগের যা নিয়ম। ঠিক আছে, সেইটা। এবারে দেখো এখানেও তাই, এখানে ভাগ আছে, ভাগ যোগ বিয়োগ, এখানে এর কাজটা আগে হবে, সের কাজটা আগে হয়েছে। ঠিক আছে, তাহলে সেটাই করা হয়েছে। বোঝা গেল, আগে করলাম, করার পরে 2, তারপরে যোগ বিয়োগের যা নিয়ম সেটাই। এবার যেটা সরল অঙ্কে শুধু গুণ বা যদি ভাগ থাকে তখন পরপর গুণ বা ভাগ করব, সেটা তার পরপর গুণ এর অর্থ কি দেখে নেওয়া যায় একটা উদাহরণ দিয়ে। এই দেখো শুধু গুণ আর ভাগ, পরপর গুণ মানে বাঁ দিক থেকে ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে আমরা করে যাবো, এবার বাঁ দিকে প্রথমে গুণ আছে, তারপর বা প্রথমে গুণের কাজটা করব। ঠিক আছে,
প্রথমে গুণের কাজটা সেই জন্য করা হলো, প্রথমে গুণের কাজটা করা হলো, তাহলে দেখো তারপরে কি হচ্ছে, প্রথমে গুণের কাজ করলে কত 18, তার ভাগের কাজ 9, ঠিক আছে। এইভাবে দ্বিতীয় একটা অঙ্ক নিলাম, প্রথমে ভাগ আছে, তাহলে প্রথমে ভাগের কাজটা করবো, ঠিক আছে। পরপর যেহেতু যদি গুণ আর ভাগ থাকে, মাথায় রাখবো শুধু গুণ, অন্য কিছু নেই, কিন্তু শুধু গুণ ভাগ থাকলে প্রথমে এই বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে করে যাবো, অন্য কিছু থাকলে কিন্তু তখন যেটা নিয়ম সেই হিসাবে করতে হবে, ঠিক আছে। শুধু গুণ ভাগ থাকলে তাহলে প্রথমে যেটা আছে সেটা, ঠিক আছে। কিন্তু যদি এখানে বিয়োগ থাকতো, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যদি আরও কিছু থাকতো, এখানে বিয়োগ 4 দিয়ে দিলাম, তখন কিন্তু এখানে পরপর এভাবে করবো না, প্রথমে ভাগের কাজটা আগে করব, তারপরে এটা করবো, ঠিক আছে। প্রথমে ভাগের কাজটা আগে করে নেবো, ভাগের কাজটা আগে, আর এক্ষেত্রে প্রথমে ভাগের কাজটা আগে করে নিলে এখানে কত হবে, এখানে 3 হবে, ঠিক আছে। 3 × 3, তারপরে গুণের কাজ 9 - 4 করতে হবে, ঠিক আছে। ভাগের কাজটা আগে করে নেবো তাই। আর এখানে যেহেতু ভাগ আছে আগে, আর এখানে যদি অন্য কিছু থাকতো, যোগ 2 থাকতো, তাহলে কী করতাম, ভাগের কাজটা আগেই তো আছে, তাহলে ভাগের কাজ সবসময় আগে করবো। গুণ আর ভাগ থাকলে প্রথমে ভাগের কাজটা আগে হবে, তারপরে গুণের কাজ, তারপরে, ঠিক আছে, যোগের কাজ হবে। এখানে যেহেতু নেই ওইগুলো, যেগুলো আছে শুধু গুণ আর ভাগ থাকলে সবসময় বাঁ দিক থেকে ডান দিকে করে যাবে, বুঝে গেল, শুধু গুণ ভাগ থাকলে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে দেখো, এটার ক্ষেত্রে তাহলে ভাগ আগে করে দিতে, তারপর গুণ, এইটা আগে পড়ে না, আমার বাঁ দিক থেকে ডান দিকে করে দিতে হবে। সেই জন্য এই কথাটা বলেছে পরপর গুণ বা পরপর ভাগ, এর কথাটার অর্থ হলো এটাই। তারপরে যেটা আছে, সরল অঙ্কে মান নির্ণয়ে শুধু যোগ বা গুণ থাকলে পরপর যোগ বা গুণ করতে হবে। আর শুধু যোগ বা শুধু গুণ থাকলে, ঠিক আছে, যোগ গুণ একসঙ্গে নয়, শুধু যোগ বা শুধু গুণ থাকলে। একটা উদাহরণ নিয়ে দেখেন, দেখো এখানে শুধু যোগ আছে, তাহলে পরপর যোগ মানে কি, এই বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে করে যাবে। তাহলে প্রথমে 3 আর 6 9, তারপর 9 আর 2 11, 11 আর 4 15, এইভাবে। গুণের ক্ষেত্রে একই জিনিস, 4 আর 2 গুণ করলে কত হবে 8, আর 8 আর 5 40, 40 3 120, এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে করে যেতে হবে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তারপরে দেখো পরবর্তী যেটা আছে সেটা হলো যে যদি আমি শুধু বিয়োগ বা ভাগ থাকে, তাহলে সেই একই নিয়ম পরপর বাঁ দিক থেকে ডান দিকে, শুধু যদি যে কোনো একটাই অপারেশন যদি থাকে, একটাই অপারেশন, তাহলে এগুলোকে অপারেশন বলে, ঠিক আছে, প্রক্রিয়া। একটাই করে অপারেশন যদি থাকে তাহলে বাঁ দিক থেকে ডান দিকে করে যাবো সবসময়ের জন্য। তাহলে এই বাঁ দিক থেকে ডান দিকে আমরা বিয়োগ করে যাচ্ছি, বিয়োগ করে 15, 15 থেকে 3 12, 12 থেকে 2 10, এইভাবে বিয়োগ। এই যে ভাগ থাকলে চাই, বাঁ দিক থেকে ডান দিকে এটা ভাগ করলে কত হয় 12, ভাগ করলে 3, ভাগ করলে 1, এইভাবে করে যেতে হবে, ঠিক আছে। এবারে দেখো, তাহলে এগুলো আগে যা শিখেছিলাম সেইগুলো হলো। এবারে এই ক্লাস 5-এ তোমাদের একটা, এই 5-এর যেটা আমরা করছি, এবারে দেখো এখানে একটা সমস্যা নিয়েছি, ঠিক আছে। যে সমস্যাটা এইরকম কী ছিল, যে বলছে গতকাল ঝড়ে রাজুদের বাগানের অনেক আম মাটিতে পড়ে গেছে, রাজুর দাদা এনে ঝুড়িতে রেখেছে। রাজু গুনে দেখলো ঝুড়িতে 60টা আম আছে, সেখান থেকে রাজু 4টে এবং তার দাদা 2টো আম নিল। কিছু পরে রাজুর মা আরও 10টা আম কুড়িয়ে আনলেন। সব আম তিনি পাড়ার 16 জন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিলেন, প্রত্যেকে কটা করে আম পেল। এই সমস্যাটা দিয়ে যদি বলে যে এই সমস্যাটাকে গাণিতিক ভাষায় লেখো, ঠিক আছে, সমস্যাটাকে গাণিতিক ভাষায় লিখলে কি হবে সেটা, আর লিখে তারপরে সমাধান করো, ঠিক আছে। সেটা করার জন্যে দেখো এখানে যে কাজগুলো কীভাবে করতে হয় একটু দেখে নাও। প্রথম কাজটা কি, প্রথম কাজ দেখো 60টা আম ঝুড়িতে আছে, ঠিক আছে, রাজু গুনে দেখেছে 60টা আম, সেখান থেকে রাজু নিয়েছে 4টে, তার দাদা নিয়েছে 2। তাহলে রাজু আর তার দাদা মিলে মোট কটা নিল, এটাই হচ্ছে প্রথম কাজ। মোট যে কটা নিল তাহলে সেইটাকে প্রথম কাজ যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে রাখবো আমরা, ঠিক আছে, প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম প্রথম কাজ। তারপরে কি করলো, যেহেতু 4টে আর 2টো মিলে 6টা নিয়ে নেয়, তাহলে পড়ে আছে কটা, 60টা তো ছিল, পড়ে আছে কটা, সেইটাই হচ্ছে দ্বিতীয় কাজ। কেন তার সঙ্গে আবার তারপরে কি তার মা আবার 10টা এনেছে, তাহলে সেইটা যোগ করবো। দ্বিতীয় কাজ হলো কটা পড়ে আছে দেখি, দ্বিতীয় কাজ হলো 60 থেকে এইটা বিয়োগ, দ্বিতীয় কাজ যেটা এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো, দ্বিতীয় কাজটা। তারপরে মা 10টা এনেছে, তাই প্লাস লিখে 10 যোগ করবো, 10 দেবো, যোগ লিখে 10 লিখবো, ঠিক আছে, এইটাই হলো দ্বিতীয় কাজ হয়ে গেল। তারপরে
কি বলেছে, সব আম। এবার সব আম কি করে বিচার করব? এটাই হচ্ছে সব আম। দেখো ছিল 60টা, সেখান থেকে দাদা রাজু মিলে এই কটা নিয়েছে, পড়ে আছে এত, সেখান থেকে পড়ে আছে এই কটা, তারপরে মা আরও 10টা নিয়েছে, তারপরে পুরোপুরি এইটা হলো সব আম। এই সব আম বোঝাতে, তৃতীয় কাজ বোঝাতে এটা তৃতীয় বন্ধনীর মধ্যে এটাকে রাখবো। ঠিক আছে, তৃতীয় বন্ধনীর মধ্যে রাখবো। যদি আর কোনো, যদি এই পর্যন্ত হয়ে যায় তাহলে তৃতীয় বন্ধনীর প্রয়োজন হতো না। কিন্তু এখানে আরও একটা কাজ বলেছে, সব আম মা কি করেছে, 16 জন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিয়েছে, সেই জন্য এটাকে তৃতীয় বন্ধনীর মধ্যে রাখতে হলো। 16 জন ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে, তাহলে এই আম কোটাই 16 জন ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে, এই সব আম কোটা। ঠিক আছে, তাই সেই জন্যে আমরা কি করছি, এই সব আমটাকে তৃতীয় বন্ধনীর মধ্যে রাখলাম। এবার যেহেতু 16 জন ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে, তারপরে কি করব, ভাজিতক 16 লিখব। ঠিক আছে, প্রযুক্ত কাজটা কি হয়ে যাবে, ভাজিতক 16। তাহলে এইটাই হয়ে গেল পুরোপুরি এই সমস্যাটার, এই যে সমস্যাটা, এই পুরো সমস্যাটার গাণিতিক রূপ হলো এটাই। এটাই হলো গাণিতিক রূপ। ঠিক আছে, এটাই হলো গাণিতিক রূপ। গাণিতিক রূপটা হলো এটাই, এই পুরোটাই হলো গাণিতিক রূপ। এইটাই হলো গাণিতিক রূপ। এইটাই হলো গাণিতিক রূপ, সেটাই আমরা লিখবো। দেখো তাহলে যদি এরকম বলে, তাহলে এইগুলো আমরা রাফে, এগুলো তোমরা অঙ্কের মধ্যে করার প্রয়োজন নেই, তোমরা রাফে এগুলো করে নিয়ে শেষে কি করবে, কীভাবে করতে হবে, দেখো সমস্যাটা সমাধান বলে লিখে এইভাবে করবে যে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো বলে এইটাই করতে হবে। ঠিক আছে, যদি এটাই সরাসরি করতে না পারো, আগে ওরকম প্রথম কাজ দ্বিতীয় কাজগুলো রাফে করে নিয়ে শেষে এইটা লিখবে। ঠিক আছে, এবারে এইটাকে সমাধান করতে হবে, সরল করার নিয়ম যেটা, প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, তারপরে এই অপারেশনগুলোর কাজ করবে। ঠিক আছে, এইগুলোর কাজটা এবারে সমাধান করতে হবে। এটাকে সমাধান করলে আমরা পেয়ে যাবো প্রত্যেকে কটা করে আম পেল। সেটা সমাধান করার জন্য এইটাকে আবার কিন্তু এখানে লিখবে, লিখে তারপরে পরপর সমাধান করবে। আমি এখানে লিখছি না, তার সময় চলে যাবে তাই। ঠিক আছে, দেখো তাই আমি কি করছি, এখান থেকে করে করে যাচ্ছি। দেখো প্রথমে প্রথম বন্ধনীর কাজ করলাম, এটার কাজ করলাম, তাহলে 6 হলো। তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করলাম, 54 হলো। তারপর তৃতীয় বন্ধনীর কাজ করলে কত, 64, ভাজিতক 16, মানে 4 4 64। তাহলে কটা করে প্রত্যেকে পাবে, 4টে করে পাবে। ঠিক আছে, প্রত্যেকে 4টে করে আম পেলো, সেই লিখে দেবো, অতএব প্রত্যেকে 4টে করে আম পেলো। এই হয়ে গেল পুরো সমস্যাটার সমাধান। এইভাবে করতে হবে, বোঝা গেল নিশ্চয়ই। চলুন এবার আরেকটা সমস্যা নিয়েছি, সেই সমস্যাটা দেখো, এখানে কি আছে, 10, তারপর তৃতীয় বন্ধনী 8 মাইনাস, এইভাবে সম্মানী। এবার এখানে দেখো একটা বন্ধনী আছে, এখানে এইটাকে কি বলে, এইটাকে বলা হয় রেখা বন্ধনী। এটাকে বলে রেখা বন্ধনী। ঠিক আছে, এইটাকে বলে রেখা বন্ধনী। এই রেখা বন্ধনী যে সরলে থাকবে অঙ্কে, সেক্ষেত্রে রেখা বন্ধনীর কাজটা আগে হবে, রেখা বন্ধনীর কাজটা আগে করব, এটা মাথায় রাখবে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তারপরে যেমন নিয়ম পরপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয়, তারপরে তৃতীয় বন্ধনীর কাজটা করব। তাহলে সমাধান বলে এটা টুকতে হবে, এটা টোকার পরে তারপরে দেখো পরপর করে সমান চিহ্ন দিয়ে করে যেতে হবে। প্রথম বন্ধনীর কাজ করেছি, প্রথম বন্ধনী নয়, রেখা বন্ধনীর কাজ করেছি, করলে এটা কত হয়েছে 1। তারপরে প্রথম বন্ধনীর কাজ করলে 2। এবার দেখ এখানে কি আছে, বন্ধনী আছে আর 2 আছে, আর এখানে কোনো চিহ্ন নেই। কিছু না থাকলে, এরকম বন্ধনীর সংখ্যা থাকলে বুঝে নেবো সেটা গুণ, মানে এর ধরবো। ঠিক আছে, প্রথমে গুণ, তাই সেটা গুণ লিখেছি, 2 × 2 শেষ, তারপরে 4, গুণ করলে 4, এর কাজটা আগে করতে হবে, গুণের কাজ করার পরে এইটা হয়ে গেল 6 - 4, 2 বের করি। যেখানে ধরুন কিচ্ছু নেই, তাহলে কী ভাববো, গুণ, এই জন্য 10 × 6, তারপরে এটা গুণ করলে 60। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমার সমাধানটা হয়ে গেল। এই সরল অঙ্কের ক্ষেত্রে এইভাবে আমাকে সমাধান ধীরে ধীরে করতে হবে। তাহলে মাথায় রাখতে হবে, যদি রেখা বন্ধনী থাকে তাহলে সবার আগে রেখা বন্ধনী কাজ, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী কাজ করব। এবার তাহলে কি কি জানলাম, এই এত কিছু করার মাধ্যমে কি কি আমরা শিখলাম এখানে, মানে সরল অঙ্ক করার সময় কি কি মনে রাখবো। ঠিক আছে, দেখে নেওয়া যাক একবার কি কি মনে রাখবো। প্রথমে হচ্ছে বন্ধনী, যদি বন্ধনী থাকে প্রথম কাজ হবে, প্রথমে বন্ধনীর কাজটা করে নেব। তারপরে অফের কাজ, এ মানে যেটা বললাম, ওই একটা সংখ্যা, একটা বন্ধনী, একটা সংখ্যা আর এই একটা বন্ধনী যদি থাকে, বন্ধনী যদি থাকে, তাহলে এটাকে বোঝাবে, এখানে এর কাজ বোঝাবে। ঠিক আছে, তারপরে আছে ভাগের কাজ, তারপরে আসবে ভাগের কাজ, ডিভিশন, তারপরে আসবে গুণের কাজ করলাম, তারপরে আসবে কি যোগের কাজ,
তারপরে আসবে বিয়োগের কাজ। তো তাহলে এই যে পরপর করে লিখেছি BODM, এটাকে যদি একসঙ্গে লেখা যায় তাহলে কীরকম দাঁড়াবে দেখো, সেটাকে দাঁড়াবে কি বদমাস। কী হলো? বদমাস। এই বদমাস নিয়মটা, এটাই হলো বদমাস নিয়ম। তার মানে কি বদমাস নিয়ম কি বলছে? বদমাস নিয়ম বলছে কোনো সরল অঙ্ক যখন করবে তখন এই বদমাস নিয়মটাই মাথায় রাখবে। সেটাকে কি বলছে নিয়মটাই বলছে যে প্রথমে যদি বন্ধনী থাকে বন্ধনীর কাজ আগে করব, তারপরে যদি অফ থাকে মানে এর যদি থাকে কিছু তাহলে এর কাজটা আগে করব, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। কীভাবে পরপর করে যাবো, এই সেজন্য আমি তীরচিহ্নিতে বুঝেছি বাঁ দিক থেকে ডান দিকে পরপর করে যেতে হবে। ঠিক আছে, সরল অঙ্কে যেগুলো থাকবে। এবার এক্ষেত্রে বলে রাখি বন্ধনী আর এর এই দুটো বিশেষ কি না কেন, আর বন্ধনীতে একটা বন্ধনী নেই, চারটে বন্ধনী আছে। ঠিক আছে, তো আমরা দেখেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর রেখা বন্ধনী। এই চারটে বন্ধনীর মধ্যে কি আগে কাজ হবে কার, সেটাই দেখব। আগে বলেছি আরেকবার দেখে নাও বন্ধনীর ব্যবহারের নিয়মটা কি। নিয়মটা হলো যে যদি চারটে বন্ধনী একসঙ্গে থেকে যায় কোনো সরলে, তখন কার কাজ আগে হবে, এখানে যায় আগে হবে রেখা বন্ধনীর কাজ, তারপরে হবে প্রথম বন্ধনীর কাজ, তারপরে হবে দ্বিতীয় বন্ধনী, আর সব শেষে তৃতীয় বন্ধনীর কাজ হবে। এই হচ্ছে ক্রমটা। ঠিক আছে, এই ক্রমে কাজটা হয়ে যাবে, রেখা প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। এবার যদি অফ থাকে, অফের ব্যবহারের নিয়মটা কি? অফের ব্যবহারের নিয়মটা হচ্ছে দেখো, যদি দুটো বন্ধনীর মধ্যে অথবা যদি একটা সংখ্যা একটা বন্ধনীর মধ্যে, মানে এইরকম দুটো বন্ধনী দেওয়া আছে, দুটো বন্ধনীর মধ্যে এখানে কিচ্ছু কোনো চিহ্ন নেই, এখানে ধরো 2 + 3 আছে আর এখানে ধরো 1 + 2 আছে, এরকম দুটো বন্ধনীর মধ্যে কিছু কোনো চিহ্ন নেই, তাহলে বুঝে নেবো ওখানে এর আছে। ঠিক আছে, এর মানে কি গুণ, এর মানে গুণ, সেই গুণটা কিন্তু আগে গুনতে হবে। মাল্টিপ্লিকেশনের গুণ আর এর গুণ দুটো গুণ একই, কিন্তু এই এর গুণটা আমাকে সরলের ক্ষেত্রে আগে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আরটা কি বলেছি, একটা সংখ্যা ও একটা বন্ধনীর মধ্যে, একটা সংখ্যা এরকম আর এরকম একটা বন্ধনীর মধ্যে একটা অপারেশন, ধরো 2 - 1 আছে, তাহলে এক্ষেত্রে এটা বুঝবো এখানে কিছু নেই মানে এর আছে, এই কথাটা বলতে চেয়েছি। দুটো বন্ধনীর মধ্যে অথবা একটা সংখ্যা একটা বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে বলে ধরে নেওয়া হয়, এর মানে গুণ। তবে এর গুণের কাজটা মাল্টিপ্লিকেশন যে গুণ ওটার থেকে আগে করতে হবে, এটাই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক একটা উদাহরণ দিয়ে। দেখো এখানে এই গুণ আছে আর এখানে দেখো কিছু নেই, একটা সংখ্যা একটা ব্যাকে, তার মানে এখানে কী আছে, এর আছে। তাহলে এর কাজটা আগে সেইটা আমি লিখেছি এখানে, দেখো 483 লিখে নিয়েছি আগে, না লিখে তুমি এখানে গুণ করে দিতে পারতে, এটা লিখে নিয়ে একবার তোমাকে বোঝানোর জন্য লিখলাম, তারপরে গুণ করে দিলাম। এবারে কি আছে দেখো, এবারে গুণ ভাগ যেমন নিয়মে সেইভাবে। আগেকার বদমাস নিয়ম একটু শিখলাম, আগে হচ্ছে ডিভিশনের কাজ, গুণ আর ভাগের মধ্যে, গুণ ভাগ বিয়োগের মধ্যে আগে ডিভিশন, আগে ভাগের কাজটা করব। বদমাস নিয়ম যেটা ছিল, বদমাস BODMAS, এই বদমাসে কি, এই দেখো মাল্টিপ্লিকেশান এইটা একটা ডিভিশন, তার বান্ধবের আগে ডিভিশনের কাজ, তার আগে ডিভিশনের কাজ করেছি মানে ভাগের কাজ করেছি, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ, তাই ভাগের কাজ করার পরে এবার মাল্টিপ্লিকেশনের কাজ হবে। মাল্টিপ্লিকেশন আর এর মধ্যে 7টার সমান বিয়োগ, মানে গুণ আর বিয়োগের মধ্যে আগে গুণের কাজ, তাই আগে গুণের কাজ হবে, এখানে গুণের কাজটা করব 27 মাইনাস তারপর বিয়োগের কাজটা করবো। এইভাবে দেখো পরপর সরলগুলো করতে হবে, এই বদমাস নিয়ম অনুযায়ী সরলগুলো করে যাবে। আরেকটা দেখো, আরেকটা উদাহরণ নিয়েছি, সেখানে দেখো দেখা যাক কী বলে যায়, দুটো বন্ধনীর মধ্যে একটা সঙ্গে একটা বন্ধনী আছে, এখানে দেখো দুটো বন্ধনী নিয়েছি। ঠিক আছে, তখন কীভাবে করতে হবে, দুটো বন্ধনীর মধ্যে এখানে এর বুঝবো, তাই এখানে যোগ করে এর লিখেছি, বোঝা গেল, এর তারপরে যোগ বিয়োগ করে এখানে এর হলো। এবার এই এর আর এই গুণ কার কাজ আগে, এর কাজটা আগে, এর কাজটা আগে হবে, সেই জন্যে তার কাজটা আগে করে নিয়েছি। এইবারে ভাগ যোগ গুণের মধ্যে কার কাজ আগে, বদমাস নিয়মে বলে আগে ভাগের কাজ তারপর গুণের কাজ, তাহলে ভাগের কাজটা আগে হবে, আগে করে নিয়েছি, তারপরে গুণ আর যোগের মধ্যে গুণের কাজটা আগে, গুণ। এবারে তোমাদের কি করতে হবে, তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এই ক্লাসটা তোমরা যদি ফলো করে থাকো, ফলো করার পরে তোমাদের কি করতে হবে, প্র্যাকটিস মানে অভ্যাস করতে হবে ভালো করে। অভ্যাস করার পরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে যখন আমি ভিডিও আপলোড করবো তখন সঙ্গে সঙ্গে পেয়ে যাও।